আসসালামু আলাইকুম। আমি সালমা আক্তার, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ। আমি আজকে অনলাইন ক্লাস নিব সম্মান চতুর্থ বর্ষের ছাত্রদের। সম্মান চতুর্থ বর্ষে আজকের যে বিষয়টা পড়াবো বাংলার ইতিহাস 1905 থেকে 1947। অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আমার ক্লাসগুলো প্রায় শেষ। বঙ্গীয় মন্ত্রিসভার পূর্বের ক্লাসগুলো 3জন মন্ত্রিসভা, একে ফজলুল হক প্রথম মন্ত্রিসভা, দ্বিতীয় মন্ত্রিসভা, নাজিমুদ্দিনের মন্ত্রিসভা, 3টা মন্ত্রিসভা চলে গেছে। পরবর্তী মন্ত্রিসভা সরাদ্দিন মন্ত্রিসভা আমার একটু বাকি আছে আলোচনা, কিন্তু মাঝে আমি পড়াবো নাজিমুদ্দিনের গত ক্লাস নাজিমুদ্দিনের মন্ত্রিসভা 1943 থেকে 1945 এটা পড়ানো হয়ে গেছে। এর মধ্যে 1943 সালে আমরা আরেকটা অংশ পাই আলোচনা, 1943 সালের দুর্ভিক্ষ। এটা আজকে আমার আলোচ্য বিষয়, যেটা 1943 সালের দুর্ভিক্ষ। তাহলে সরাদ্দি মন্ত্রিসভার পূর্বে আমি আরেকটা বিষয় নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1943 সালে দুর্ভিক্ষ। আমি আমার ছাত্রদেরকে পূর্বেই বলেছি আমার চতুর্থ বর্ষের সিলেবাস মোটামুটি শেষ। আমি শেষ করলে হবে না, তোমাদেরও শেষ করতে হবে। তাহলে চলো ক্লাসে যাই। এই যে অনলাইন ক্লাসের যে আলোচনার পর্ব, তাহলে আজকে 1943 সালে দুর্ভিক্ষ। তো 1943 সালের দুর্ভিক্ষটা আসলে কি আমরা সেটা খুঁজে বের করি। 1943 সালে বাংলায় আমরা দেখি যে একটা দুর্ভিক্ষ হয় এবং দুর্ভিক্ষের সূচনা আমরা দেখতে পাই যে এই দুর্ভিক্ষ বাংলা 1350 সালে হয় বলে একে 50-এর মন্বন্তর বলা হয়। অর্থাৎ 1943 সালের যে দুর্ভিক্ষ 50-এর মন্বন্তর নামে পরিচিত। কেন বাংলা 1350 সালে এই দুর্ভিক্ষ হয় বলে একে 50-এর মন্বন্তর বলা হয়। 1943 সালে বাংলায় খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় এবং এই মন্ত্রিসভার আলোচিত বিষয় হচ্ছে 1943 সালের দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ মোকাবেলায় নাজিমুদ্দিন মন্ত্রিসভার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিভিন্ন কারণে সরকারের পক্ষে এই দুর্ভিক্ষ মোকাবেলা করা সম্ভব হয়নি। তাহলে 76-এর মন্বন্তরে বাংলায় 1 কোটি লোকের প্রাণহানি ঘটে আমরা দেখি, আর 50-এর মন্বন্তরে আমরা দেখি 35 থেকে 3800 লোকের মৃত্যুবরণ করে, অর্থাৎ মারা যায়। ভারত উপমহাদেশের যে কোনো অংশে 1770 বাংলা 1176 সালের পর যেসব দুর্ভিক্ষ আঘাত হানে তার মধ্যে 1943 সালের দুর্ভিক্ষ বেশ ভয়াবহ, আর এই জন্য দুর্ভিক্ষ বেশ আলোচিত। তাহলে আমরা কি দেখলাম যে বাংলায় যত দুর্ভিক্ষ হলো 1943 সালের দুর্ভিক্ষ ভয়াবহ। এই কারণেই 1943 সালের দুর্ভিক্ষ আলোচনায় চলে আসে এবং আমরা বলবো এই দুর্ভিক্ষ বেশ আলোচিত বিষয়। তাহলে একে কেন বলা হয় 50-এর মন্বন্তর? মনে থাকবে বাংলায় 1350 সালে এই দুর্ভিক্ষ হয় বলে একে 50-এর মন্বন্তর বলা হয়। এছাড়া আমরা আরও দেখি 1770 বাংলা 1176 সালের আমরা দেখি দুর্ভিক্ষ দেখা দেয়। তাহলে দুর্ভিক্ষ কখন হয়? দুর্ভিক্ষ মূলত বলতে আমরা কি বুঝি? খাদ্য সরবরাহের ঘাটতির কারণে কোনো এলাকায় মানুষ যখন অনাহারে মারা যায় বা তার খাদ্য পরিপূর্ণ থাকে না, সেটা হচ্ছে দুর্ভিক্ষ। অর্থাৎ খাদ্য সরবরাহ ঘাটতির কারণে কোনো এলাকায় মানুষ অনাহারে থাকাকেই দুর্ভিক্ষ বলা হয়। তাহলে দুর্ভিক্ষের কতগুলো স্বাভাবিক কারণ রয়েছে। এই কারণগুলো কি আমরা যদি আলোচনা করি সেটা দেখতে পাই। দুর্ভিক্ষ বলতে আমরা কি বুঝি? খাদ্য ঘাটতি, অর্থাৎ দীর্ঘ সময় মানুষ পর্যাপ্ত পরিমাণ খাদ্য না পাওয়া, অনাহারে থাকাকেই আমরা দুর্ভিক্ষ বলতে পারি। তাহলে দুর্ভিক্ষেরও বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলো দেখি। কোনো এলাকায় ফসল হানি ঘটলে এবং সেখানে প্রয়োজন মেটানোর মতো খাদ্য সরবরাহ না থাকলে দুর্ভিক্ষ দেখা দেয়। খরা, বন্যা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি ইত্যাদি ভূপ্রাকৃতিক দুর্যোগ, গবাদি পশুর মরণ বা রোপিত ফসলের রোগ, পঙ্গপাল, অন্যান্য কীটপতঙ্গ
বা ইঁদুররা অনেক সময় দুর্ভিক্ষের জন্য দায়ী হতে পারে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগকে আমরা দুর্ভিক্ষের জন্য দায়ী করতে পারি, কারণ ত্রুটিপূর্ণ পরিবহন, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও ঢাল বাণিজ্য প্রবাহের কারণে তা অনেক সময় জনপদে দুর্ভিক্ষ নেমে আসে। তাহলে দুর্ভিক্ষের মূল কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগকে অনেকাংশে দায়ী করা। বন্যা, জলোচ্ছ্বাস, খরা, এছাড়া অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূপ্রাকৃতিক যে পরিবেশ, সব কিছুকেই আমরা দুর্ভিক্ষের মূল কারণ বলে মনে করি। এছাড়া আরও অনেকগুলো কারণ আমরা বুঝতে পারি, যে মজুতদারি, কালোবাজারি, মুনাফাখোরি, মানুষের যে সৃষ্টি, এই যে মুনাফাখোর, কালোবাজারি, মজুতদারি, এগুলো হচ্ছে মানুষের সৃষ্টি। এই সমস্ত কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। অনেক সময় আমরা দেখি খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও বন্টন ব্যবস্থার ব্যর্থতার কারণেও দুর্ভিক্ষ দেখা যায়। মানে আমরা দেখি যে খাদ্য সরবরাহ স্বাভাবিক, কিন্তু বন্টন ব্যবস্থা দুর্বলতার কারণেও দুর্ভিক্ষ দেখা যায়। তাহলে আমরা মূলত দেখতে পারি যে অনেকগুলো কারণের মধ্যে প্রথমত যেটা দেখতে পারি, যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে মূলত দুর্ভিক্ষের অন্যতম কারণ। দ্বিতীয়ত হচ্ছে মানুষের সৃষ্ট কতগুলো কারণ আছে, মজুতদারি, কালোবাজারি, মুনাফাখোরি। তাহলে বাংলায় 1943 সালের দুর্ভিক্ষের অনেকগুলো কারণ রয়েছে, আমরা সেটা দেখি। এই যে দুর্ভিক্ষটা তো আর একদিনে হয়নি, এটা বা হঠাৎ করে শুরু হয়নি, এর পিছনে অনেকগুলো কারণ আছে। 1938 সালে ফসলহানি সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আনুষঙ্গিক আরও কিছু ধ্বংসাত্মক ঘটনার ফলে 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। অর্থাৎ আমরা দেখি যে 42 সালে যে 1938 সালে আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আরও কিছু 38 সালে ফসলহানির সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আনুষঙ্গিক আরও কিছু ধ্বংসাত্মক ঘটনার ফলে 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এবং 1943 থেকে 46 খ্রিস্টাব্দে ব্যাপক বহু মানুষের প্রাণহানি ঘটে। 1943 সালে দুর্ভিক্ষের পিছনে প্রাকৃতিক কারণের সাথে সাথে আমরা বলবো মনুষ্য সৃষ্ট কারণও কিন্তু দায়ী। দুর্ভিক্ষের পিছনে আমরা কি দায়ী করতে পারি? 1 নম্বরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, 2 নম্বর হচ্ছে মানুষের সৃষ্টি কিছু কারণও কিন্তু এই দুর্ভিক্ষের জন্য দায়ী। তারপর আমরা বলি যে মানুষের সৃষ্টি কারণগুলো আসলে কী। 1943 সালের দুর্ভিক্ষের মূল কারণ হচ্ছে খাদ্যশস্যের ঘাটতি 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। অর্থাৎ 1943 সালের দুর্ভিক্ষের মূল কারণ হচ্ছে খাদ্যশস্যের ঘাটতি, 2 নম্বর হচ্ছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। খাদ্যশস্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধির বেশ কারণ রয়েছে। খাদ্যশস্যের ঘাটতি আর মূল্যবৃদ্ধির যে কারণ, মূলত কারণগুলো কি আমরা সেটা খুঁজে বের করি। প্রথমত আমি ছাত্রদের বলবো এই কারণগুলো একটু মন দিয়ে শোনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপান বার্মা আক্রমণ করলে বাংলার নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বাংলায় জাপানি আক্রমণ আসন্ন বলে চতুর্দিকে ভয় ছিল এবং বৃহৎ এলাকাব্যাপী অনিশ্চয়তা দেখা দেয়। বাংলায় যদি জাপান আক্রমণ করে তাহলে আমরা দেখি একটা ভয় ছিল মানুষের। এরপরে বৃহৎ এলাকাব্যাপী অনিশ্চয়তা দেখা দেয়। ফলে বাড়তি উৎপাদনকারী কৃষকরা তাদের উৎপাদিত শস্যাদি বিক্রি করতে সতর্কতা অবলম্বন করে। অনেকে আবার খাদ্য সামগ্রী বেশি লাভের আশায় গোলাজাত করে, অর্থাৎ গুদামজাত করে। অনেক খাদ্য সামগ্রী কী করে? গুদামজাত করে বেশি লাভের আশায়। এটা হচ্ছে মানুষের সৃষ্টি কারণ। যেখানে মানুষ খাওয়া পায় না সেখানে মানুষ কী করে? খাদ্য মজুত করে রাখে বেশি দামের আশায়। বা একই সময় জাপানি আক্রমণের ভয়ে সরকার প্রকাশ্য ঘোষণা দিয়ে জনগণকে 2 মাসের খাদ্য মজুত রাখতে নির্দেশ দেয়। ভোক্তা সাধারণ এই সময় তাদের মজুত নিশ্চিতকরণের জন্য অধিকতর খাদ্যশস্য ক্রয় করতে থাকে। অর্থাৎ সরকার যখন খাদ্যশস্য মজুত করার নির্দেশ দেয় তখন ভোক্তারা কী করলো, যে সাধারণ মানুষ কিছু শস্য গুদামজাত করে। এতে খাদ্যশস্যের চাহিদা যেমন বৃদ্ধি পায় তেমনি মূল্য বৃদ্ধি পায়। তাহলে প্রথম কারণটা বুঝতে পারছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1942 খ্রিস্টাব্দে জাপান বার্মা আক্রমণ করলে বাংলার নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বাংলায় জাপানি আক্রমণ হতে পারে বলে চতুর্দিকে একটা ভয় ছিল এবং বৃহৎ এলাকাগুলি অনিশ্চয়তা দেখা দেয়। ফলে বাড়তি উৎপাদনকারী কৃষকরা তাদের উৎপাদিত শস্যাদি বিক্রি করতে সতর্কতা অবলম্বন করে। বা অনেকে আবার খাদ্য সামগ্রী বেশি লাভের আশায় গুদামজাত করে। এরপরে আমরা দেখি সরকার আবার বলে যে কিছু খাদ্য গুদামজাত করে রাখার জন্য বা 2 মাসের খাদ্য গুদামজাত করার জন্য বা মজুদ রাখার জন্য। ভোক্তারা কী করে? সাধারণ মানুষ কী করে? যে তারা এই খাদ্য মজুদ নিশ্চিত করার জন্য অধিকতর খাদ্যশস্য ক্রয় করতে থাকে বা অনেক
খাদ্যশস্য ক্রয় করতে থাকে। এতে কি হচ্ছে, খাদ্যশস্যের চাহিদা যেমন বৃদ্ধি পায় তেমনি মূল্য বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমার দুর্ভিক্ষের মূল কারণ। কারণ খাদ্য ঘাটতি 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। দ্বিতীয় কারণ যেটা বলি, 1943 সালে দুর্ভিক্ষের কারণ হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও কিন্তু আমরা মূল কারণ হিসাবে ধরতে পারি। কারণ দুর্ভিক্ষ ও বিশ্বযুদ্ধ সমানভাবে চলা বা সমান্তরালভাবে অবস্থান করার ফলে জাপান বার্মা দখল করে, সেখান থেকে বাংলায় চালের আমদানি বন্ধ হয়ে যায়। মানে দুর্ভিক্ষ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমান্তরালভাবে অবস্থান করার ফলে এই 1943 সালের দুর্ভিক্ষ অনেক, আমরা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেকাংশে দায়ী। কারণ জাপান যদি বার্মা দখল করে তাহলে বাংলা বার্মা থেকে চাল আমদানি করতে পারবে না। এই সময় বার্মা থেকে বিতাড়িত বহু উদ্বাস্তু বাংলায় প্রবেশ করার ফলে পরিস্থিতি আরও অবনতি ঘটে। খাদ্যশস্যের চাহিদা বৃদ্ধির সাথে সাথে মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ দুর্ভিক্ষ আর বিশ্বযুদ্ধ যদি সমান্তরাল অবস্থান করে এবং জাপান বার্মা দখল করলে সেখান থেকে বাংলায় চালের আমদানিটা, বার্মা থেকে যে চাল আমদানি করত বাংলা, সেটা বন্ধ হয়ে যায়। এই সময় বার্মা থেকে বিতাড়িত বহু উদ্বাস্তু বাংলায় প্রবেশ করার ফলে কি হচ্ছে, পরিস্থিতির আরও অবনতি ঘটে। আমরা কি দেখি, পরিস্থিতির আরও অবনতি ঘটে। খাদ্যশস্যের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর মূল্য বৃদ্ধি পায়। তাহলে তৃতীয় কারণটা আমরা কি দেখি, জাপানি আক্রমণের ঝুঁকি ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষকে 1942 সালে প্রথম দিকে দুটি ব্যবস্থা সমন্বিত প্রত্যাহার নীতি কার্যকর করতে বাধ্য করে। প্রত্যাহার নীতি দুইটা। প্রথমত হচ্ছে ফসলি বছর শেষ হওয়া পর্যন্ত সমুদ্র তীরবর্তী মেদিনীপুর, বাকেরগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা জেলায় স্থানীয় প্রয়োজনের অতিরিক্ত চাল ও ধান অন্য অঞ্চলে সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ আমরা দেখলাম যে জাপানের আক্রমণের ঝুঁকি থাকায় ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষ কী করে, 1942 সালের প্রথম দিকে দুইটা ব্যবস্থা করে প্রত্যাহার নীতি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে ফসলি বছর শেষ হওয়া পর্যন্ত সমুদ্রের তীরবর্তী মেদিনীপুর, বাকেরগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা জেলার স্থানীয় প্রয়োজনের অতিরিক্ত চাল ও ধান অন্য অঞ্চলে সরিয়ে নেওয়া হয়। দ্বিতীয়ত আমরা দেখি, বাংলা জলপথে খাদ্য ও মানুষ চলাচলের মাধ্যমে নৌযান যাতে জাপানি বাহিনীর হাতে না পড়ে সেজন্য ব্রিটিশ সরকার বাংলার দক্ষিণাঞ্চলে নৌকাগুলো ধ্বংস করে এবং অন্য অঞ্চলে সরিয়ে নেয়। তাহলে আমরা দেখি যে ব্রিটিশরা কী করে, যে বাংলার জলপথে খাদ্য আর মানুষ চলাচলের মাধ্যমে নৌযান যাতে জাপানি বাহিনীর হাতে না পড়ে সে কারণে ব্রিটিশ সরকার কী করে, বাংলার দক্ষিণাঞ্চলে নৌকাগুলো ধ্বংস করে ফেলে এবং অন্য অঞ্চলে সরিয়ে নেয়। এটা হচ্ছে প্রত্যাহার নীতি দুইটা। এরপরে আমরা মূল কারণে চলে আসি। চতুর্থত যেটা, তৃতীয় কারণের মধ্যে কিন্তু আমরা দুইটা কারণ পাই। প্রত্যাহার নীতি যেটা মানে জাপানি আক্রমণের ঝুঁকি ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষকে 1942 সালের প্রথম দিকে দুইটা ব্যবস্থা নেয় এবং এই দুইটা ব্যবস্থা হচ্ছে প্রত্যাহার নীতি। প্রথমত ধান ও চাল দেশে অন্যত্র সরিয়ে নেয়, দ্বিতীয়ত নৌযানগুলো ধ্বংস করে এবং অন্য অঞ্চলে সরিয়ে নেয় যাতে বাংলার মানুষের কোনো কষ্ট না হয় জাপানিরা যদি আক্রমণ করে। এবং চতুর্থত আমরা দেখি বার্মার পতন বাংলাকে যুদ্ধের নিকট নিয়ে আসে। অর্থাৎ বার্মার যে পতনটা বাংলাকে যুদ্ধের নিকটে নিয়ে আসে, ফলে বাংলা প্রদেশে সামরিক ছাউনি, ব্যাংকার, বিমানবন্দর, রাস্তা প্রভৃতি সামরিক ও বেসামরিক নির্মাণ কাজ শুরু হয়। এর ফলে মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি পায়। যুদ্ধের খরচ মেটাতে সরকার নোট মুদ্রণ করে। এতে খাদ্যশস্যের মূল্য সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে যায়। তাহলে আমরা দেখি যে বার্মার পতন বাংলাকে কী করে, যুদ্ধের নিকট নিয়ে আসে। ছাত্রদের মনে থাকবে যে বার্মার পতন বাংলাকে যুদ্ধের কাছে নিয়ে আসে, ফলে বাংলা প্রদেশে সামরিক ছাউনি, ব্যাংকা, বিমানবন্দর, রাস্তা প্রভৃতি সামরিক ও বেসামরিক নির্মাণ কাজ শুরু হয়। এর ফলে মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি পায়। যুদ্ধের খরচ মেটাতে সরকার নোট মুদ্রণ করে। এতে খাদ্যশস্যের মূল্য সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে যায়। তাহলে পঞ্চমত কারণ কি দেখি দুর্ভিক্ষের, যুদ্ধের সময় বাংলায় প্রায় 30 লাখ সৈন্য মোতায়েন করা হয়। সরকার খাদ্যশস্য গুদামজাত করার ফলে বাজারে খাদ্যশস্যের ঘাটতি দেখা দেয়। খাদ্যশস্য গুদামজাত করার ফলে কি হচ্ছে, বাজারে খাদ্য ঘাটতি দেখা দেয়। এতে খাদ্য সংকটের পাশাপাশি আমরা কি দেখলাম, মূল্য বৃদ্ধি পায়। তাহলে এই যে দুর্ভিক্ষের মূল কারণ হচ্ছে, আমরা কি দেখি, খাদ্য শস্য, পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য থাকার কারণেও অনেকে কী করলো, যে খাদ্যের
দাম বাড়ার জন্য কিছু খাদ্য গুদামজাত করে ফেলে বা কিছু অতিরিক্ত ক্রয় করে ফেলে। খাদ্য সংকটে পড়লে কী হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, এই যে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কারণে আমরা দেখি যে খাদ্য সংকটের পাশাপাশি মূল্য বৃদ্ধি পায়, এটাও একটা কারণ। তাহলে ষষ্ঠ কারণ দেখি আমরা, 1943 সালে দুর্ভিক্ষের আরেকটি বড় কারণ হচ্ছে খাদ্য উৎপাদন কমে যাওয়া। এর মূল কারণ কি, সাইক্লোন এবং খরা। সাইক্লোন এবং খরার কারণেই খাদ্য উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকে। সপ্তম কারণে চলে যাই আমরা, আবার এই সময় সরকার কর্ডনিং প্রথা চালু করে ভারতের অন্যান্য প্রদেশ থেকে বাংলা খাদ্যশস্য আমদানি নিষেধাজ্ঞা জারি। কর্ডনিং প্রথা হচ্ছে নিষেধ করা বা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এটাই হচ্ছে দুর্ভিক্ষের আরেকটা অন্যতম কারণ। অষ্টমত হচ্ছে বাংলা সরকার অর্থাৎ নাজিমুদ্দিন মন্ত্রিসভা বিহার ও উড়িষ্যা থেকে চাল ক্রয় করতে চাইলে বিহার ও উড়িষ্যা সরকার বাংলায় চাল সরবরাহ করতে অস্বীকার করে। অনেক হিন্দু নেতা বাংলা চাল সরবরাহে বিরোধিতা করে। অর্থাৎ আমরা দেখি নাজিমুদ্দিনের মন্ত্রিসভায় বিহার ও উড়িষ্যা থেকে চাল ক্রয় করতে চাইলে বিহার ও উড়িষ্যা সরকার বাংলায় চাল সরবরাহ করতে অস্বীকার করে। অনেক হিন্দু নেতা বাংলায় চাল সরবরাহে বিরোধিতা করে। নবমত কারণ দেখি, খাদ্য উৎপাদনে ঘাটতির পাশাপাশি খাদ্যের মজুতদারি 1943 দুর্ভিক্ষের আরেকটি বড় কারণ। ব্যবসায়ী সম্প্রদায় আর বড় বড় কৃষকরা খাদ্য সামগ্রী মজুত করলে বাজারে খাদ্যের কৃত্রিম সংকট দেখা দেয়। খাদ্য উৎপাদনে ঘাটতির পাশাপাশি খাদ্যের মজুতদারি 1943 দুর্ভিক্ষের আরেকটি বড় কারণ। ব্যবসায়ী সম্প্রদায় আর বড় বড় কৃষকরা খাদ্য সামগ্রী মজুত করা বাজারে খাদ্যের কৃত্রিম সংকট দেখা দেয়। এটা হচ্ছে নবম কারণ। অর্থাৎ আমরা দুর্ভিক্ষের আরেক মূল কারণ হচ্ছে খাদ্য ঘাটতি এবং খাদ্যের চাহিদা এরপর উৎপাদন কমে যাওয়া বা মূল্য বৃদ্ধি পাওয়া, সব কিছুই হচ্ছে মানুষের সৃষ্টি দুর্ভিক্ষের অন্যতম কারণ। দশম কারণ হচ্ছে সরকারি আমলাদের কর্তব্যে অবহেলা এবং দায়িত্বহীনতার জন্য অবস্থার আরও উন্নতি। অর্থাৎ সরকারি আমলাদের যে কর্তব্যে বা দায়িত্বে অবহেলা এবং দায়িত্বহীনতার জন্য অবস্থার আরও অবনতি হয়। তাহলে আমরা দেখি এই যে অবনতিগুলো কী কী ছিল। সরকার ও আমলারা দেশের অবস্থা জেনেও নিজেরা সাবধান হয়নি, মানে দেশের যে প্রকৃত অবস্থা তারা জানতেন কিন্তু তারা কোনো সাবধানতা অবলম্বন করেনি। দ্বিতীয়ত তারা কি করলো, তারা জনগণকে দেশের মূল অবস্থা বা প্রকৃত অবস্থা জনসাধারণকে বুঝতে দেয়নি এবং জনসাধারণের কাছ থেকে গোপন রেখেছে। দুর্ভিক্ষের সময় নাজিমুদ্দিনের ভাই শাহাবুদ্দিন সহ অন্য মন্ত্রীরা সব দুর্নীতির মধ্যে ডুবে যায় বা এরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং অবৈধ সম্পদের মালিক হয়ে যায়। তাহলে আমরা দেখি এই যে সরকারি আমলাদের কর্তব্য অবহেলা দায়িত্বের জন্য এই দুর্ভিক্ষ বা অবস্থার আরও অবনতি হয়। প্রথমত আমরা কি দেখি, সরকার ও আমলারা দেশের অবস্থা জেনেও নিজেরা সাবধান হননি। দ্বিতীয়ত তারা জনসাধারণকে দেশের প্রকৃত অবস্থা বুঝতে দেননি বা গোপন করেছেন। দুর্ভিক্ষের সময় নাজিমুদ্দিন এবং তার ভাই শাহাবুদ্দিন বা অন্য মন্ত্রীরা সবই দুর্নীতির মধ্যে ডুবে যায় বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং অবৈধ সম্পদের মালিক হয়ে যায়। এই সময় তখন দেখি যে বাংলা সরকার দুর্ভিক্ষ তদন্ত কমিশন গঠন করে। উডহেডের নাম অনুসারে এই কমিশনের নাম হয় উডহেড কমিশন। উডহেড কমিশনের মতে দুর্ভিক্ষের জন্য মূলত ভারতে ইংরেজ সরকার, হক মন্ত্রিসভা, নাজিমুদ্দিনের মুসলিম লীগ মন্ত্রিসভা সকলকে আংশিকভাবে দায়ী করা হয়। অর্থাৎ আমরা দেখি উডহেড কমিশন বলছেন যে ভারতে ইংরেজ সরকার, হক মন্ত্রিসভা, নাজিমুদ্দিনের মুসলিম লীগ মন্ত্রিসভা সকলেই আংশিকভাবে দায়ী দুর্ভিক্ষের জন্য। কাদেরকে বলবো আমরা? ভারত, ইংরেজ সরকার, হক মন্ত্রিসভা এবং নাজিমুদ্দিনের মুসলিম লীগ মন্ত্রিসভা দুর্ভিক্ষের জন্য অনেকাংশে দেয়। তাহলে বাংলায় আমরা দেখি ছাত্রদের আরেকটু বলবো আমি যে 43 দুর্ভিক্ষ আমি ক্লাস করার পরও বই দেখবে। যদি এই দুর্যোগ শেষ হয়ে যায় আমি কিন্তু ক্লাসে দেখব তোমরা কতটুকু পড়েছো বা কতটুকু বুঝতে পেরেছো। অতএব বই দেখবে। শাহজাহান বইতে, ডক্টর শাহজাহানের বইতে সবই আছে, তোমরা শুধু একটু দেখলেই হবে। তাহলে আমরা দেখি বাংলায় বেসামরিক সচিব 43 দুর্ভিক্ষের বেশ কয়েকটি কারণ দেখিয়েছেন। যেমন 1942 সালে অপর্যাপ্ত আউশ ফলন,
দ্বিতীয়ত 1942-43 সালে আমন ফলনে স্বল্পতা। তৃতীয়ত পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও 24 পরগনা জেলা বন্যা হওয়ায় উৎপাদনে ক্ষতি। চতুর্থত সরকারের নৌকা নিয়ন্ত্রণ নীতির কারণে পরিবহনের জটিলতা। পঞ্চমত সমুদ্র উপকূল থেকে লোক অপসারণের ফলে উৎপাদনে ক্ষতি। ষষ্ঠত কীটপতঙ্গ উপদ্রবে ফসলের বিনষ্ট। সপ্তম বার্মা ও আরাকান থেকে আগত আশ্রয়প্রার্থীদের সমাগম, মানে বার্মা ও আরাকান থেকে অনেক আশ্রয়কারী এদের সমাগম। শিল্পকেন্দ্রগুলোতে অন্য প্রদেশের মজুরদের ভিড়। নবম বার্মা থেকে চাউলের আমদানি বন্ধের কারণে খাদ্য ঘাটতি। দশম নতুন নতুন বিমান ঘাঁটি তৈরি হওয়ায় সেসব স্থানে বিষণ্ণতা সৃষ্টি। একাদশ সামরিক বাহিনীর লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খাদ্য ঘাটতি। দ্বাদশ অন্যান্য প্রদেশ থেকে খাদ্য ঘাটতি আমদানি হ্রাস পাওয়ায় খাদ্য ঘাটতি হয়। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম 1943 সালের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের মূল কারণ আমরা কি দেখি যে 1943 সালের দুর্ভিক্ষকে আমরা কি বলতে পারি যে 50-এর মন্বন্তর কেন হয়, এটা হচ্ছে 1350 খ্রিস্টাব্দে। এই দুর্ভিক্ষ লক্ষ লক্ষ মানুষ মারা যায়, না খেয়ে মারা যায়। এবং এই যে দুই বাংলায়, বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষের করাল থাবা ছিল সবচেয়ে করুণ। এই করুণ পরিণতির জন্য তৎকালীন আমরা কাকে দায়ী করি? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে আমরা সরাসরি দায়ী করতে পারি। তাহলে এই দুর্ভিক্ষের প্রকোপ আর সরকারের গৃহীত পদক্ষেপ কী ছিল? কংগ্রেস কর্তৃক ভারত ছাড় আন্দোলন শুরুর পর থেকে প্রদেশে রাজনৈতিক ঘটনাদির সর্বশেষ অবস্থা, সাম্প্রদায়িক প্রতিদ্বন্দ্বিতা, গভর্নর ও মন্ত্রীদের মধ্যকার বিরোধ, প্রশাসনিক অদক্ষতা, কলকাতার প্রয়োজন সম্পর্কে বদ্ধ ধারণা ইত্যাদি ঘটনা বা সামগ্রিক খাদ্য পরিস্থিতিতে দুর্ভিক্ষের ক্ষেত্রে সরকারের মনোযোগ প্রদানকে অসম্ভব করে তোলে। এর পরিণতি অনাহারে ও মৃত্যু ঘটতে থাকে এবং 1943 সালের ডিসেম্বর মাসে মৃত্যুর হার সর্বোচ্চ স্তরে পৌঁছে। দেশের দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ও বেসামরিক সরবরাহ মন্ত্রী সোহরাওয়ার্দী খাদ্যের অভাব ও বিপন্ন মানুষকে বাঁচানোর চেষ্টা করেন। ওই সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে ছিল? সোহরাওয়ার্দী। এবং তিনি কি করেছিলেন? তিনি সাধারণ মানুষকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী থাকা সত্ত্বেও তিনি সাধারণ জনগণকে বাঁচানোর অনেক রকম চেষ্টা করেছেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার, আমরা দেখি সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার এইদিকে বাংলার জনগণের চেয়ে সাম্রাজ্য রক্ষা করার দিকে মনোযোগ দেন। তিনি কি করেন? সাম্রাজ্য মানে জনগণকে বাঁচানোর পরিবর্তে সাম্রাজ্যকে রক্ষার দিকে মনোযোগ দেন। এটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের মূল্যে। তাহলে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও সোহরাওয়ার্দী নিজ তত্ত্বাবধানে বিভিন্ন জেলায় খাদ্যশস্য পাঠান, সরবরাহ বিভাগকে জরুরি বিভাগ ঘোষণা করেন এবং অভিজ্ঞ অফিসার নিয়োগ করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন। তাহলে সোহরাওয়ার্দী কিন্তু অনেক বাংলার জনগণের জন্য অনেক চেষ্টা করেন। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও সোহরাওয়ার্দী কী করলেন? নিজের তত্ত্বাবধানে বিভিন্ন জেলায় খাদ্যশস্য পাঠান, সরবরাহ বিভাগকে জরুরি বিভাগ ঘোষণা করেন এবং অভিজ্ঞ অফিসার নিয়োগ করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন। সরকারি প্রচেষ্টায় বহু লঙ্গরখানা খোলা হয় এবং আহার ও বাসস্থানের ব্যবস্থা করা হয়। কলকাতা ও অন্যান্য শহরে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সরকার দেশের বিভিন্ন জায়গায় রিলিফ বিতরণ করেন। বাংলায় লীগ মন্ত্রিসভা মানুষের জীবন রক্ষায় ঐকান্তিক চেষ্টা চালায়। এ থেকে অনেকের জীবন রক্ষা পায়। তাহলে আমরা বলবো 1943 সালের যে দুর্ভিক্ষ, এটা আলোচিত একটা বিষয় এবং এই দুর্ভিক্ষ খুবই পরিচিত। তাহলে এই যে দুর্ভিক্ষে আমরা অনেকগুলো কারণ খুঁজে পাই। সবচেয়ে বড় কারণ হচ্ছে খাদ্যের সংকট এবং খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। সরকার প্রদত্ত রিলিফ প্রয়োজনের তুলনায় খুবই কম। লঙ্গরখানাগুলো দুর্নীতি অব্যবস্থাপনায় ভরে যায় এবং অনেক লোক কলেরা, ডায়রিয়া, বসন্ত রোগ, ম্যালেরিয়া মহামারী আকারে দেখা দেয়। 1944 সালে মৃত্যুর হার অনেক উচ্চে থেকে যায়। 1943 সালের ডিসেম্বরের শেষে দুর্ভিক্ষের প্রকোপ কমে যায়। 1945 থেকে 46 সাল পর্যন্ত ক্ষুধা, অর্থনৈতিক দুর্দশা, রোগ ভোগ চলতে থাকে, তবে এর মাত্রা অনেকটা কমে যায়। তাহলে আমরা কি দেখি? সরকার প্রদত্ত বা সরকারের যে গৃহীত ব্যবস্থাগুলো কী ছিল? সরকারের তখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে ছিল? সোহরাওয়ার্দী। এবং সোহরাওয়ার্দী মানুষের জীবন বাঁচানোর জন্য বহু রকম চেষ্টা করেন। তিনি কিভাবে করলেন?
সরাদ্দি নিজের তত্ত্বাবধানে বিভিন্ন জেলায় খাদ্যশস্য পাঠান নিজের তত্ত্বাবধানে এবং সরবরাহ বিভাগকে জরুরি বিভাগ ঘোষণা করেন, অভিজ্ঞ অফিসার নিয়োগ করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন, সরকারি বহু লঙ্গরখানা খোলা রাখেন, আহার ও বাসস্থানের ব্যবস্থা করেন। কলকাতা অন্যান্য শহরে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সরকার দেশের বিভিন্ন জায়গায় রিলিফ বিতরণ করে। বাংলায় লীগ মন্ত্রিসভা মানুষের জীবন রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায়, এতে অনেকের জীবন রক্ষা পায়। সরকার প্রদত্ত রিলিফ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। লঙ্গরখানাগুলো দুর্নীতি অব্যবস্থাপনায় ভরে যায়। অনেক লোক কী হয়, এই দুর্নীতির কারণে কলেরা, ডায়রিয়া, বসন্ত রোগ, ম্যালেরিয়া মহামারী আকারে দেখা দেয়। 1944 সালে মৃত্যুর হার উচ্চ থেকে যায়। 1943 সালে ডিসেম্বরের শেষে দুর্ভিক্ষের প্রকোপ কমে যায়। 1945 থেকে 46 সাল পর্যন্ত ক্ষুধা, অর্থনৈতিক দুর্দশা, রোগ ভোগ চলতে থাকে, তবে এর মাত্রা অনেকটা কমে যায়। তাহলে আমরা এতক্ষণ কী আলোচনা করেছি? দুর্ভিক্ষ কেন, কিভাবে হলো, দুর্ভিক্ষের মূল কারণগুলো কী। অর্থাৎ সূচনায় আমরা বলবো যে আসলে 1943 সালের দুর্ভিক্ষ একটা আলোচিত বিষয়। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করেছি কি 1943 সালের দুর্ভিক্ষ কী কারণে হলো, এর কারণগুলো কি কি। এখন চলে যাই আমরা ফলাফল দেখি। তো এই দুর্ভিক্ষের ফলাফলে কি দাঁড়ালো? যে দুর্ভিক্ষের ফলাফল বলতে আমরা কি বুঝি? 50-এর মনন্তরে প্রায় 7 লক্ষ পরিবার অর্থনৈতিক ব্যবস্থা ও সামাজিক মর্যাদা হানি করে। প্রায় 7 লক্ষ পরিবারে ফলাফল বলতে আমরা কি বুঝি? যে 50-এর মনন্তরে প্রায় 7 লক্ষ পরিবার অর্থনৈতিক ব্যবস্থা ও সামাজিক মর্যাদার অবনতি ঘটে। দ্বিতীয়ত, অভাবে হালের গরু বিক্রির ফলে কৃষির উৎপাদন কমে যায়, অনেক জমি অনাবাদি থেকে যায়। মানে অভাবে পড়ে কৃষকরা কী করলো, তাদের হালের গরু বিক্রি করে ফেলে এবং এই কারণে কৃষিকাজও বন্ধ হয়ে যায়, অনেক জমি অনাবাদি হয়ে পড়ে। তৃতীয় কারণ যেটা দেখি, দুর্ভিক্ষের সময় বা দুর্ভিক্ষের পর জমি বিক্রির হার বেড়ে যায়। এই সময় ক্রেতা কম থাকায় জমির মূল্য কমে যায়, লাভবান হয় জোতদার ও মহাজন শ্রেণী। তাহলে আমরা দেখি দুর্ভিক্ষের সময় বা দুর্ভিক্ষের পর জমি বিক্রির হার বেড়ে যায়। এই সময় ক্রেতা কম থাকায় জমির মূল্য কমে যায়, লাভবান হয় কারা? জোতদার আর মহাজন শ্রেণী। চতুর্থ কারণটা দেখি, 1943 থেকে 46 সালে দুর্ভিক্ষ মহামারীতে অনেক লোক মারা যায়। কখন? 1943 থেকে 1946 সাল দুর্ভিক্ষে অনেক লোক মারা যায়। পঞ্চমত, দুর্ভিক্ষ প্রতিক্রিয়ায় অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। এসব পরিবার ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং ছাত্র সংখ্যা কমে যায়। মানে দুর্ভিক্ষের প্রতিক্রিয়া আমরা দেখি যে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। এসব পরিবারে ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং ছাত্র সংখ্যাও কমে যায়। দুর্ভিক্ষের ফলে মানুষের নৈতিক অবক্ষয় ঘটে। এর পরবর্তী কারণ, দুর্ভিক্ষের সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে। এই সময় খাদ্য সামগ্রী ও ডাকাতি ঘটনাও ঘটে। দুর্ভিক্ষের ফলে বাংলায় ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। তাহলে আমি ফলাফলগুলো আবার বলি ছাত্রদের, তোমাদের মনে থাকবে কিনা জানি না। আমার আজকের বিষয় প্রশ্ন হবে 1943 সালের দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা করো, বা 1943 সালের দুর্ভিক্ষ নিয়ে একটু প্রবন্ধ লেখো, বা 1943 সালের দুর্ভিক্ষে আমরা দেখি এই যে এই দুর্ভিক্ষের ছবি জয়নুল আবেদিন ছবি এঁকে বেশ নাম করেন। আমরা তাহলে জয়নুল আবেদিনের যে দুর্ভিক্ষের আঁকা ছবি দেখেও আমরা অবাক হই, ওই সময়ের দুর্ভিক্ষ কী কঠিন পরিণতি ছিল। ফলাফলটা আমি আবার বলি আমার ছাত্রদের, 50-এর মনন্তরের প্রায় 7 লক্ষ পরিবার অর্থনৈতিক ব্যবস্থা ও সামাজিক মর্যাদায় অবনতি ঘটে। দ্বিতীয়ত, অভাবে হালের গরু বিক্রির ফলে কৃষির উৎপাদন কমে যায়, অনেক জমি অনাবাদি থেকে যায়। তৃতীয়ত, দুর্ভিক্ষের সময় এবং দুর্ভিক্ষের পর জমি বিক্রির হার বেড়ে যায়। এই সময় ক্রেতা কম থাকায় জমির মূল্য কমে যায়, লাভবান হয় জোতদার ও মহাজন শ্রেণী। তাহলে আমরা চলে যাই 1943 থেকে 46 সাল ব্যাপী দুর্ভিক্ষ ও মহামারীতে অনেক লোক মারা যায়। পঞ্চম নাম্বার যেটা, দুর্ভিক্ষের প্রতিক্রিয়ায় অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। এসব পরিবারে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং ছাত্র সংখ্যা কমে যায়। ষষ্ঠ কারণ যেটা, দুর্ভিক্ষের ফলে মানুষের নৈতিক অবক্ষয় ঘটে। দুর্ভিক্ষের ফলে আমরা কি দেখি? মানুষের নৈতিক অবক্ষয় ঘটে। এই সময় খাদ্য সামগ্রী আইনশৃঙ্খলার অবনতি ঘটে, খাদ্য সামগ্রী ও ডাকাতির ঘটনা ঘটে। সর্বশেষ কারণ যেটা বলতে পারি, দুর্ভিক্ষের ফলে বাংলায় ব্যাপক ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। তাহলে আমরা সামগ্রিক আলোচনা বা পরিশেষে এই দুর্ভিক্ষ নিয়ে আমরা বলতে পারি যে দুর্ভিক্ষ মোকাবেলায় করাই হচ্ছে নাজিমুদ্দিনের মন্ত্রিসভার সামনে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ নাজিমুদ্দিনের মন্ত্রিসভার শুরুতেই দুর্ভিক্ষ দেখা দেয়। নাজিমুদ্দিন কিন্তু সরকারি কোনো পদক্ষেপ
নিতে পারেনি। দুর্ভিক্ষ মোকাবেলা করতে করতে তার সময় চলে যায়। এবং আমরা বলবো নাজিমুদ্দিনের মন্ত্রিসভার সামনে বিশাল বড় চ্যালেঞ্জ। সরকার যে দায়িত্ব সতত পালন করেনি, শেষ পর্যন্ত 1945 খ্রিস্টাব্দে এর সঙ্গে নাজিমুদ্দিনের মন্ত্রিসভার পতন ঘটে। অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে মার্চ মাসে নাজিমুদ্দিনের মন্ত্রিসভার পতন ঘটে এবং প্রদেশে গভর্নরের শাসন জারি করা হয়। অর্থাৎ আমরা দেখি প্রদেশে গভর্নরের শাসন জারি করা। তাহলে আমার আজকের আলোচনার বিষয় কী ছিল? 1943 সালে দুর্ভিক্ষ। তাহলে নাজিমুদ্দিনের মন্ত্রিসভার পরপরই আমরা দেখি গভর্নরের শাসন। কিন্তু আমি বলবো এর মাঝে 1946 থেকে 1946 সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা। আমি কিন্তু আগামী ক্লাসে সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা পড়াবো। আমার ছাত্রদের মনে থাকবে, তাহলে কিন্তু আমার বঙ্গীয় মন্ত্রিসভার সময়কাল পড়ানো শেষ। তাহলে আগামী ক্লাসে আমি কী পড়াবো? ঈদের ছুটির পরে দেখা হবে আবার অনলাইন ক্লাসে ধারাবাহিকতায়, সেদিন পড়াবো সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা। তাহলে আমি সামগ্রিক আলোচনায় যাই। আজকের 1943 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষ বাংলায় 1350 সালে হয় বলে একে 50-এর মন্বন্তর বলা হয়। এবং 1943 সালে বাংলায় খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত। এই দুর্ভিক্ষ মোকাবেলা নাজিমুদ্দিনের মন্ত্রিসভার সামনে বেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিভিন্ন কারণে সরকারের পক্ষে এই দুর্ভিক্ষ মোকাবেলা করা সম্ভব হয়নি। তাহলে এই যে দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। অর্থাৎ এই দুর্ভিক্ষই 1350 সালে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে 50-এর মন্বন্তর বলা হয়। বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষের করাল থাবা ছিল সবচেয়ে করুণ। দুর্ভিক্ষের যে করাল জেগেছিল সবচেয়ে কঠিন। এই করুণ পরিণতির জন্য আমরা কাকে দায়ী করি? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে সরাসরি দায়ী করতে পারি। তাহলে আমাদের আজকের মতো পড়া শেষ। আমি বলবো এই যে ছুটির সময় সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই সুস্থ থাকবে। আশা করি সবাই ভালো থাকো। আবার দেখা হবে ঈদের পরে। ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি।